নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে সকালটা অন্যরকম একটা সকাল ছিল। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি এই মরশুমের কিংবা এই বছরের শেষ বরফ পড়ছে। আজকের ভিডিওটা প্রায় এক সপ্তাহ আগেকার। যদিও এখন টেম্পারেচার কখনো বাড়ছে আবার কখনো কমছে, তবে আজ যে পরিমাণে বরফ পড়েছে পুরো সাদা হয়ে গেছে চারিদিকটা। এই রকম বরফ আর পড়বে না। জানেন, ওয়েদার রিপোর্টে দেখছি এই সপ্তাহটা আবার একটুখানি ঝিরি ঝিরি বৃষ্টি রয়েছে। বৃষ্টির সাথে ওই একটু আধটু যদি বরফ পড়ে, তা মনে হয় না এমন সাদা হয়ে চারপাশটা চাদরের মতো জমবে। সে মনে হয় বৃষ্টির সাথে ধুয়ে যাবে। গত কয়দিন ধরে আবার দেখছি বেশ একটু ভালো গরমই পড়ছে। এটি বছরের শেষ বরফ, আবার এক বছরের অপেক্ষা। তবে শেষের এই বরফের প্রতি কিন্তু আমাদের মতো ভিনদেশীর কাছে আলাদাই একটা ভালো লাগা থাকে। যতই ঠান্ডা লাগুক না কেন, ঘরে থাকা যাবে না, একটু বাইরে ঘুরে দেখতেই লাগবে। দেখুন, বাইরে এই হাড় কাঁপুনি ঠান্ডার মধ্যে জাপানিজরা কিন্তু বেশ নিজেদের কাজ করেই যাচ্ছে। এই পিছল রাস্তার মধ্যে দিয়ে এই নোংরার গাড়িটি একজন চালিয়ে যাচ্ছে, আর একজন নোংরাগুলো দৌড়ে দৌড়ে গাড়ির মধ্যে তুলছে। যদি কোনোভাবে একবার পড়ে যায়, কি খারাপ কাণ্ডটা হবে বলুন তো। ওয়েদার রিপোর্টে দেখেছিলাম একটু বেলা গড়ালেই সূর্যি মামা দেখা দেবে নাকি, তখন আর এই ঘাসের উপরে জমে থাকা সাদা সাদা বরফগুলো স্থায়ী থাকবে না। তাই তো পাশের বাড়ির প্রতিবেশীটির সাথে চলে এসেছিলাম নদীর পাড়ের রাস্তাটিতে। ওই ভোর সকালবেলার দিকে যখন সদ্য ঘুম থেকে উঠেছিলাম, তখন এই ন্যাড়া ন্যাড়া গাছগুলো দেখি বরফের সাদা সাদা পাতা দিয়ে বেশ সুন্দরভাবে ঢাকা ছিল। আস্তে আস্তে অবশ্যই বরফ পড়ার পরিমাণটাও কমছে, আর গাছগুলো থেকে বরফগুলো সব গলে গলে পড়ে যাচ্ছে। বছরের শেষ বরফটিতে নিজে সুন্দরভাবে নামটিকে খোদাই করে রেখে গেলাম। যদিও জানি যে সূর্যি মামা একটু পর এটাকে গলিয়ে দেবে, তারপরও ওই একটুখানি বাচ্চাদের মতো কাজবাজ, আর কিছু না। এবার ওই ঘরের দিকে যাই। আস্তে আস্তে হাত পাগুলোও ঠান্ডা হয়ে এসছে। 1টার দিকে আবার ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, সেখানেও যেতে লাগবে। ঘরে এসে একটু ফ্রেশ হয়ে সকালের লাঞ্চটা যেহেতু স্কিপ হয়ে গেছিল, আর দুপুরে ডাক্তার দেখানোর সময়টাও এমন একটা সময়, তাই একেবারে ব্রাঞ্চ করে নিচ্ছিলাম। আর আমার ব্রাঞ্চটিতে ছিল দুধ কলা দিয়ে ভাত। এটি যে আমার প্রিয় খাবার তা একদম নয়, ওই মাঝে মাঝে পেটের শান্তির জন্য খেয়ে নিই। আর এইদিকে গুছিয়ে নিচ্ছিলাম হসপিটালের জন্য মেন কাগজপত্রগুলো। এর আগের দিন আমি একটা ছোট ভিডিও ছেড়েছিলাম, সেইখানে এক দাদা কমেন্ট করেছিল জাপানে নাকি বেবির ডেলিভারি হয় ফ্রি অফ কস্টে, কোনো টাকা পয়সাই লাগে না। সত্যি কথা বলতে কথাটা যে একেবারে পুরোপুরি মিথ্যে সেটাও নয়, কিন্তু কথাটা যে একেবারে পুরোপুরি সত্যি সেটাও কিন্তু একদমই নয়। দেখুন, বলেছিলাম না রৌদ্র উঠলেই সব বরফগুলো জল হয়ে যাবে। এইদিকে এই ঘাসগুলোর ওপর সকালবেলা কি হারে বরফ ছিল, আর এখন হালকা হালকা বরফগুলো রয়েছে। সকালবেলা যেই হারে ঠান্ডাটা ছিল, বেলা যেতে ঠান্ডার পরিমাণটাও কিন্তু বেশ কমে গেছে। বাইরেটিতে কিন্তু বেশ ঝিলমিলিয়ে রৌদ্রটা উঠেছে। এই এখনকার ওয়েদার দেখে কেউ বলবে না সকালবেলাটিতে এত পরিমাণে বরফ পড়েছিল। এইদিকে আমি হসপিটালেও পৌঁছে গেছি। দাঁড়ান, আমার অ্যাপয়েন্টমেন্টের সিরিয়াল নাম্বারটা আগে তুলে নিই। জাপানের এই হসপিটালগুলিতে না ডক্টর দেখাতে আসলে দুটি জিনিস কমন, অর্থাৎ এটা আপনাকে বাধ্যতামূলক করতেই লাগবে। 1 আল্ট্রাসোনোগ্রাফি, 2 ইউরিন টেস্ট। ডক্টর দেখানোর আগে এটা অবশ্যই আপনাকে করতে লাগবে। কিন্তু এই টেস্টগুলো দেশে থাকলে আপনাকে আলাদা ল্যাবে গিয়ে করতে লাগতো, কিন্তু জাপানে এই রিপোর্টগুলো এই হসপিটাল থেকেই হয়ে যায়। আর এই রিপোর্টের ফিটা পে করতে লাগে ডক্টরের ভিজিটের সাথে। ডক্টরের ফি কত দিতে লাগে, ডেলিভারি খরচ কত, আর এই সব কিছুর মধ্যে সরকার কতটা দেবে, সব কিছু ডিটেলসে বলছি। যখন প্রথম থেকে বলি, প্রথমত আমরা অনেকেই জানি যে জাপানে বাচ্চা নেবার প্রবণতা অনেক কম, আর এই বাচ্চা নেবার জন্য সরকার সকলকে উৎসাহিত করে। আর এই উৎসাহ দেওয়ার জন্য সরকার জাপানিজদের জন্য অনেক অনেক ফেসিলিটি প্রদান করে থাকে। তার মধ্যে আমরা বিদেশিরাও কিছু কিছু পেয়ে থাকি, কিন্তু সেটা বাচ্চা হয়ে যাওয়ার পর। বেবি হয়ে গেলে যেমন বেবির ডক্টর দেখানো, স্কুল ফি, এইগুলো মোটামুটি ফ্রি হয়ে থাকে। এইগুলোর জন্য আমাকে কোনো কস্ট পে করতে লাগবে না। কিন্তু বেবি ডেলিভারির আগে পর্যন্ত সব খরচটাই আমাদেরকে পে করতে লাগে।
জাপানে একটা বাচ্চা ডেলিভারি করাতে গেলে 60 মাং টাকা, অর্থাৎ ওই দেশীয় টাকায় 3,75,000 টাকার মতো লাগে। এইবার কথা হলো, এই টাকাটা কে পে করবে, আমি না সরকার? প্রথমত বলে দিই, সরকার কোনো টাকাই পে করে না, পুরোটাই আমাকে পে করতে লাগবে। আমার যদি ইন্স্যুরেন্স কার্ড থাকে তাহলে সেই ইন্স্যুরেন্স কার্ড থেকে 5 লাখ টাকার মতো কেটে যাবে, আর বাকি 1 লাখ টাকার মতো আমার পকেট থেকে যাবে। আর আমার যদি ইন্স্যুরেন্স কার্ড না থেকে থাকে তাহলে ওই 6 লাখ টাকা পুরোটাই আমার পকেট থেকে যাবে। এইদিকে আমার ডক্টর দেখানো হয়ে গিয়েছিল, আর প্রতিবারের মতো অপেক্ষা করছিলাম আমার ওয়েটিং নাম্বার নিয়ে পেমেন্ট করার জন্যে। তবে এই ডক্টরের ভিজিট দেওয়ার ক্ষেত্রে বলা যায় কিছুটা সরকারি হেল্প পাওয়া যায়, সেটা দাঁড়ান বলছি। আমার প্রেগনেন্সি কনফার্ম হওয়ার পর এখানকার সিটি অফিস থেকে একটা কুপনের বই দিয়েছিল। তা ওই ডক্টর ভিজিটের 10% যায় ওই কুপনের বই থেকে, বাকি 40% যায় আমার ইন্স্যুরেন্স কার্ড থেকে, আর বাকি টাকাটা আমাকে নিজের হাতে পে করতে লাগে। এছাড়া যদি অন্যান্য কোনো এক্সট্রা রিপোর্ট হয়ে থাকে, যেমন এনএসটি কিংবা বড় কোনো রিপোর্ট, সেগুলোর টাকা আমাকে আলাদা করে পে করতে লাগে। এইগুলো যদি না থাকতো কিংবা আমার ইন্স্যুরেন্স কার্ড যদি না থাকতো তাহলে কিন্তু পুরো টাকাটাই আমার পকেট থেকে যেত। ওই বলা যায় 18,000 এনের মতো বিল হতো, আর ওই 18,000 এন থেকে কিছুটা কুপন বই থেকে কাটতো, বাকি যতটুকু থাকতো ততটুকু আমার পকেট থেকে। এই হলো সরকারি সাহায্যের বিষয়টি। চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি ঘরেও পৌঁছে গিয়েছি। আর চারপাশটা সকালবেলা এত বরফ ছিল যে এখানে পা দেওয়া যাচ্ছিল না, আর এখন চারপাশের অবস্থা দেখুন, এক টুকরো বরফের কোথাও চিহ্ন আছে? কেউ বলবে যে সকালবেলা এখানে এত পরিমাণ বরফপাত হয়েছে? তা চলুন এবার ঘরের দিকে যাওয়া যাক। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই, আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।